আপনি বাংলাদেশ নিয়ে আলাদা করে বললেন, আমি আসবো এই বিষয়টায়। সেটা হচ্ছে দেখুন, এই হচ্ছে আফগানিস্তান। আমরা যদি ভারতের মানে যে অপশনসগুলোর কথা বলি, তাহলে এই অপশনসগুলোর মধ্যে কি ইরানকেও ধরা যায়? কারণ আমরা দেখেছি ইরানের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা একটা সুন্দর সম্পর্ক। আমি এটা বলছি না যে ভীষণ রকম ভালো সম্পর্ক, কিন্তু ইরান আমরা দেখেছি বিভিন্ন সময় ভারতকে সাপোর্ট করেছে। ইরান সবসময়, এই যে রিসেন্টলি যে আমেরিকা ইরানে যে ওই B-2 বম্বার যে ব্লো করলো, তারপরেও মানে সেই সময়ও কিন্তু ভারতের যে অবস্থান, ভারতের যে ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা কিন্তু ইরানের তরফ থেকে করা হয়েছে। এই অপশনস গুলোর মধ্যে কোথাও কি এই যে এই জায়গাটা, এই যে আমরা এর আগেও আলোচনা করেছি গালফ অফ ওমান, একদম ঠিক বলছেন, এই ইরান কি একটা বড় পসিবিলিটি স্বপন? ইরান যেটা আপনি দেখালেন, আমি এটার থেকে একটু ডেভিয়েট করছি, ইরান থেকে একটু ডেভিয়েট করছি। ইরানের সবচেয়ে বড় শত্রু কে? ইরানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল। অলরেডি ভারত, এটা অনেকে হয়তো জানে না, তবে আপনার আজকে চ্যানেলের মাধ্যম দিয়ে লোকদের জানাতে চাই যে ভারত কিন্তু ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে একটা ডিসকাশন হয়েছে, একটা কূটনৈতিক ডিসকাশন হয়েছে। কি চেয়েছে ভারত চেয়েছে ইসরায়েলের সাপোর্ট, ইসরায়েল যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রেসারাইজ করে, হাফিজ সাইদকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। তাহলেই ইসরায়েলকে এই মুহূর্তে যে চার্নিং চলছে মধ্য এশিয়ায় অথবা মিডল ইস্টে, যে চার্নিং চলছে, তাহলে কিন্তু ইসরায়েলকে পুরো ভারত সাপোর্ট দেবে। এবং ইরান থেকে যদি সরে আসতে হয় ভারতকে, যেটা ভারতের ওপর একটা প্রেসার আছে, ভারত বলছে তখনই আমি সরবো যখন আমার লাভ হবে। আমার লাভ কি? আপনিও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রেসার দিয়ে পাকিস্তানকে বলুন যে হাফিজ সাইদ, লস্করে তৈবার হেড, তাকে যেন ভারতকে তুলে দিতে হয়। তাহলেই আপনি যে প্রস্তাব দিচ্ছেন আমাকে ইরান থেকে সরে আসতে যদি হয় একান্ত, তখন আমরা চিন্তা করব। এখন আপাতত সেই জায়গা নেই এখন ইরানের সঙ্গে, কারণ আপনি এই পার্সিয়ান গালফ অফ ওমান থেকে আমাদের ম্যাক্সিমাম তেল আছে। আমি ইরানের 3% অফ আমি ক্রুড অয়েল আমার ভারতে আছে। আমি ওর সঙ্গে আমি কেন আমার ব্যবহারিক খারাপ করব, কেন আমার কূটনীতিক রিলেশন খারাপ করব? আমার সঙ্গে ওনার ব্যবসায়িক রিলেশন, তো আমার সঙ্গে তো ইরানের কোনো সামরিক রিলেশন নেই। তো ব্যবসা চলছে, ব্যবসার মতন চলবে, কোনো অসুবিধা নেই। ব্যবসা তখনই আমি খাটবো যদি আমাকে আমার ইন্টারেস্ট কি? আমার ইন্টারেস্ট হচ্ছে হাফিজ সাইদ, লস্করে তৈবা অথবা জৈশে মোহাম্মদের যে হেডকোয়ার্টার, যেমন ভাওয়ালপুর আর মুরিদকে ভেঙে গুড়ি দেওয়া হয়েছে, এইটাকে কমপ্লিট আমরা শেষ করে দিতে চাই। বলবো হ্যান্ড ওভার করো, দাউদকে হ্যান্ড ওভার করো, মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রেসার দাও, হাফিজ সাইদকে আমাকে হ্যান্ড ওভার করো। তাহলে তুমি যে প্রস্তাব দিচ্ছ, তাহলে আমি ভাবতে পারি। তার আগে আমি ইরানের সঙ্গে আমার ব্যবসায়িক রিলেশন কেন খারাপ করব? কোন রাজ্য কি বলছে আমার দরকার নেই। সুতরাং আফগানিস্তানে, বাগরাম অথবা আফগানিস্তানের আশেপাশে এখনো কিন্তু ভারতের এক্সিস্টেন্স আছে, এখনো কিন্তু ভারতের কিছু এলিমেন্টস আছে আফগানিস্তানে। এটা যখন আমরা বাড়াবো, যেমন পাকিস্তানের জ্বর বাড়বে, বিভিন্ন যে মধ্য এশিয়ার যেসব ছোট ছোট দেশগুলো আছে, ইনক্লুডিং চায়না, বড় দেশ, তাদেরও কিন্তু একটা কোথাও না কোথাও ব্যথা থাকবে। একদমই। এবং এই জায়গা থেকে কর্নেল চৌধুরী কিছুক্ষণ আগে বাংলাদেশের কথা বলছিলেন। এই হচ্ছে আমাদের যে মানচিত্র, ভারতের মানচিত্রে বাংলাদেশ একেবারে ভারতের একটা জায়গায়, ভারতের কোলের মধ্যে বসে রয়েছে। তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে আপডেটগুলো আমরা দেখতে পাচ্ছি, কি দেখলাম? আমরা দেখতে পেলাম যিনি পাকিস্তানি জেনারেল শামশাদ, তিনি এসেছিলেন, তার সামনে ওই আর্ট অফ ট্রায়াম্প একটা বই তুলে দিলেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ নিউ ডন, নিউ ডন এরকম ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মানে তিনি ওই ইসলামিক দেশের, এই রিজিয়নের ইসলামিক দেশের মাসিহা বোঝাতে চাইছেন নিজেকে। যাই হোক, সেটা একটা, কারণ এই কমপ্লিট এই রাজ্যগুলোকে ঢুকিয়ে নিয়েছে। আমার কথা হচ্ছে যে এই জায়গায়, মানে যদি আমরা আরেকটু এলাবোরেটলি দেখি ম্যাপটাকে, যদি এই আফগানিস্তান, মানে তাজিকিস্তান থেকে আফগানিস্তান, শুধু এই মুহূর্তে যদি আফগানিস্তানের ওপর ভারতের যা প্রভাব, সেই প্রভাব যদি আরেকটু বাড়ে, তাহলে বাংলাদেশে কিভাবে আমেরিকার প্রভাবটা কমতে পারে, এই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করি। দেখুন, আমি আপনাকে আইনি এয়ারফোর্স বেস থেকে যদি আমরা বাগরামে সরা যায়, তাহলে কি হলো? পাকিস্তানের উপর প্রেসার বেড়ে গেল। এখন বাংলাদেশে যে হনুমানের মতন লাফাচ্ছে অথবা খরগোশের মতন যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কারা ঘুরছে? এই যে আপনি নাম নিলেন, ওদের চেয়ারম্যান, জয়েন্ট চিফ অফ স্টাফ, এই
জেনারেল মির্জা এই গেছিল বাংলাদেশে, তাদের আইএসআই এর একটা বড় এলিমেন্ট বাংলাদেশে ঘুরছে। তাদের উদ্দেশ্য কি? এই যে আইএসআই, সিআইএ অথবা এমআইটি মানে টার্কিশ ইন্টেলিজেন্স যারা বাংলাদেশে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ এই জিনিস তো আমরা বিগত 20 বছর দেখিনি। তো আপনি যেটা বললেন যে ভারতের কোলে বাংলাদেশ আছে, একদম কারেক্ট। ভারত বাংলাদেশকে একদম নিজের ছোট বাচ্চার মতনই দেখতো, জন্ম দিয়েছে, ভালোবাসতো, প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের যা সাপোর্ট ভারত দিত। কিন্তু এখন সেই বাচ্চাটাই যাকে কোলে করে এতদিন রেখেছিল, তারা বাইরের কিছু লোক এসে এই মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পাকিস্তান অথবা তুরস্ক, তারা এসে কাকে, তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতকে অশান্ত করা। এই যে নর্থ ইস্টার্ন স্টেট যতগুলো আছে, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল, এইগুলোকে কেটে দেওয়া, এগুলোকে ভাঙা, এগুলোকে অশান্ত করা, এগুলোকে ভাগ করে দেওয়া, সেটা কি ভারত বসে বসে দেখবে? নিশ্চিতভাবে দেখবে না। তো ওইদিকে যদি আমরা আমাদের ফোর্সের বাড়াই, আমার এলিমেন্টস বাড়াই, বাগরাম, আফগানিস্তান, পাকিস্তান বাধ্য হবে ওইদিকে কনসেন্ট্রেট করতে। তো আমাদের পশ্চিম সাইডে পাকিস্তানের এলিমেন্ট ওরা ইস্টার্ন সাইডে সরিয়ে নিয়ে যাবে। তো আমাদের ন্যাচারালি ওয়েস্টার্ন সাইড আরো আমাদের জন্য ভালো, পাকিস্তানের ইস্টার্ন সাইড উইক হয়ে যাবে। একইভাবে বাংলাদেশের যে তবরামে করছে, আমি যদি পাকিস্তানের উপর যদি প্রেশার বাড়িয়ে দিই, অটোমেটিক মার্কিন যুক্তরাষ্ট্রকে চিন্তা করতে হবে, কারণ আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র সামনে দাঁড়িয়ে কিছু করতে পারবে না। কাঁধটা নেবে কার? গুলি চালাবার জন্য কাঁধ নেবে পাকিস্তানের, কাঁধ নেবে অথবা বাংলাদেশের কাঁধ নেবে। সেই কাঁধটা যদি চলে যায় এবং এই এলিমেন্ট গুলো যে রোহিঙ্গা যেগুলো আছে যাদের ইউজ করছে, এই ডিফারেন্ট আরাকান আর্মি অথবা এই ডিফারেন্ট ফোর্সেস, উলফা যাদের ক্যাম্প আছে, এনএসসিএন যাদের ক্যাম্প আছে মায়ানমারে, সেই ক্যাম্পগুলো তাদের তো ইউজ করবে। যদি সেই পুরো সাপোর্টটা মার্কিন যুক্তরাষ্ট্র চলে যায়, যদি পাকিস্তান এবং বাংলাদেশ সরে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে? তাকেও সরতে হবে। তো আলটিমেটলি তুমি যদি এখানে আমাকে, আমি আরো সহজ ভাষায় বলি স্বপন, আপনি যদি ভালো সুইমিং জানেন, আপনি ভালো দুর্ধর্ষ সুইমার, তো ভারত আপনার সঙ্গে সুইমিং এ কন্টেস্ট করবে না। ভারত আপনাকে ওইটাই কন্টেস্ট করবে যেটা আপনি খেলতে পারেন না। আপনাকে নিয়ে আসবে টেনিস কোর্টে, টেনিস কোর্টে আপনি জীবনে টেনিস র্যাকেট ধরেনি, আপনি সুইমিং ভালো করেন, কিন্তু আপনাকে আমি নিয়ে আসবো আমার টেনিস কোর্টে, আপনি টেনিস নিয়ে বল নিয়ে কোন দিকে যাবে বুঝতে পারবেন না। তো আমি অলওয়েজ ট্রাই করব আমার স্ট্র্যাটেজিক ট্যাকটিক যে আপনি যেটা ভালো সেটার থেকে সরিয়ে আমি যেটা ভালো সেখানে আপনাকে আমি অ্যাটাক করে টেনে আনবো। সেইটাই করবে ভারত যখন দেখবে যে বাংলাদেশ এখানে প্রেসার বাড়াবে। বাড়াবে কার মাধ্যমে? মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াবে। সেই দরকার যখন হবে ঠিক জায়গায় মতন তারা ওই প্রেসার ভালভটা খুলে দেবে, অটোমেটিক তাদের সেই জায়গাটা চলে যাবে। ঠিক, এবং এই জায়গা থেকে মানে এই জিওপলিটিক্স ব্যাপারটা এত সুন্দর, এবং এই নিয়ে আলোচনা যত করা যায় তত। এবং আরেকটা ভুলে গেলাম স্বপন, আমি জাস্ট একটা অ্যাড করব, জাস্ট 2 মিনিটস, মানে 2 সেকেন্ড। একটা যে আমাদের চিকেন নেক নিয়ে সেনসিটিভিটি অনেক বারবার বলা হয়, 22 কিলোমিটার, 60/120 কিলোমিটার, সবচেয়ে ছোট জায়গাটা 22 কিলোমিটার। এই যে শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক, মুরগির গলা যেটা বারবার বলছে নাকি সবাই এসে চিপে দেবে, এবং সেই তার আশেপাশে বিভিন্ন ফোর্সেস বেস তৈরি করছে বাংলাদেশ, সেটা যদি করতে থাকে বিশেষ করে লালমনিরহাট এই এরিয়াটায়,